নমস্কার, শুভ সন্ধ্যা। স্যান্দন টিভির পর্দায় রয়েছে আমি দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। বুধবার ৭ রামনগর বিধানসভা এলাকার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করার আগে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার রাজধানীর জিবি বাজার এলাকার রাস্তার কাজ পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয়দের সাথে। দ্রুত কাজ করার নির্দেশ দেন মেয়র। বুধবার বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করবেন দীপক মজুমদার। তার পূর্বে মঙ্গলবার আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে শেষবারের মতো রাজধানীর জিবি বাজার এলাকা পরিদর্শনে যান দীপক মজুমদার। বেশ কিছুদিন পূর্বে জিবি বাজার এলাকার রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করা হয়। যথারীতি যারা সরকারি জায়গায় বসে ব্যবসা করছিল তাদেরকে উচ্ছেদ করা হয়, কিন্তু কাজ শুরু করার পর ফের কাজ থমকে যায়। কিছু কিছু দোকানদার জায়গা ছাড়ার প্রতিশ্রুতি দেওয়ার পরও জায়গা ছাড়েনি, ফলে নতুন করে দেখা দেয় জটিলতা। অবশেষে সমস্যার সমাধান করার লক্ষ্যে নিগমের মেয়র দীপক মজুমদার এদিন জিবি বাজার এলাকা পরিদর্শনে যান। সবকিছু সরজমিনে দেখার পর তিনি কথা বলেন জিবি বাজারের ব্যবসায়ীদের সাথে। মেয়র দীপক মজুমদার জানান, জিবি বাজারে ব্যবসায়ীদের সাথে কথা বলে সমস্যার সমাধান করা হবে। দ্রুততার সাথে যিনি জিবি বাজার এলাকায় রাস্তা প্রশস্ত করা যায় তার চেষ্টা করা হবে। একই সাথে রাস্তার পাশে কভার ড্রেন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। গত দুর্গাপূজার সময় কাজটা শুরু করেছিলাম, কোনো কারণে অনেকেই এখান থেকে যারা ছাড়ার কথা জায়গা তারা ছাড়েননি বলে কাজটা কিছু স্লো হয়েছে। এখন পুরোদিন শুরু করা হবে। আজকে আমরা এখানে ভিজিট করেছি বাজার, জিবি বাজার যে প্রবলেম ছিল সেটাও আমরা সঙ্গে কথা বলেছি, ওরা সম্মত হয়েছেন এবং আমাদের বলি যে টেনশন থেকে ওনারা কাজ শুরু করে দেবেন। আর এই রাস্তাটা প্রশস্ত হওয়া যেটা ছিল এটা অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়েছে। আজকে আমরা এটা ভিজিট করেছি। আমাদের সঙ্গে চেয়ারম্যানরা আছেন, আমাদের এখানে এমআইসি মেম্বার আছেন, কর্পোরেটর আছেন, আমাদের ডক্টর শরীর যাদবজি যিনি কমিশনার আছেন এবং ডিভিশন 3 যারা ইঞ্জিনিয়ার তারা ওনারাও আছেন, পূর্ত দপ্তরের এবং আমাদের দপ্তরের আধিকারিকরা আছেন, ইঞ্জিনিয়ার আছেন। সবাই মিলে এই এলাকার বসে কথা বলে রাস্তা যাতে দ্রুত কাজ শেষ করা যায়, ড্রেনকে করা যায় সেদিকে চেষ্টা করা হচ্ছে। এবং বিশেষ করে আমাদের কমিশনার সাহেব বলেছেন যে ড্রেনটা করা হচ্ছে সেটা যাতে কভার ড্রেন করা হয়, সেক্ষেত্রেও আমাদের পৌর নিগম আর্থিকভাবে সহযোগিতা করবে পূর্ত দপ্তর থেকে, এভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আগরতলা পৌর নিগমের মেয়রের সাথে ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ যাদব, কর্পোরেটর হীরালাল দেবনাথ, প্রদীপ চন্দ্র সহ অন্যান্যরা। স্যান্দন টিভি। সিপিআইএম বিচার চাইতে গেল পুলিশের সদর কার্যালয়ে। সম্প্রতি বিক্ষিপ্ত সন্ত্রাসের ঘটনার সাথে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য জেলা পুলিশ সুপারের কাছে দাবি জানান সিপিআইএমের প্রতিনিধি দল। আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে জিরানিয়া, আমতলী, শিবনগর সহ পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন স্থানে আক্রমণের ঘটনা সংঘটিত হচ্ছে। এই ঘটনার সাথে অভিযুক্তদের বিচারের দাবিতে মঙ্গলবার দুপুর 12টা নাগাদ রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হয় সিপিআইএম কর্মী সমর্থকরা। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দীর্ঘক্ষণ চলে। উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস, সিপিআইএম নেতা রাধাচরণ দেববর্মা, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, সিপিআইএম সদর জেলা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলি সহ অন্যান্যরা। সিপিআইএমের পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস বলেন, প্রাক্তন বিধায়ক, রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক ও লেখক নকুল দাসের বাড়িতেও আক্রমণ হয়েছে। পাশাপাশি জিরানিয়া, আমতলী সহ বিভিন্ন জায়গায় বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে আক্রমণ সংঘটিত হচ্ছে। এই ঘটনাগুলির পর এখন পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি শাসক দলের আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে, বরং দেখা যাচ্ছে পুলিশ আক্রমণকারীদের নিরাপত্তা দিচ্ছে। এর লজ্জা রাখার জায়গা নেই রাজ্যবাসীর। তিনি বামফ্রন্ট সরকারের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘ সময় রাজ্য চালিয়েছে বামফ্রন্ট সরকার। এ ধরনের সন্ত্রাস রাজ্যে ছিল না, কিন্তু গত 6 বছরে সন্ত্রাসের ঘটনা হিসেবে ছড়িয়ে পড়েছে। আরও বলেন, আজকের আন্দোলন থেকেই তারা দাবি জানান পুলিশ যাতে আইনের শাসন ফিরিয়ে আনে, আর পুলিশ যদি আইন শৃঙ্খলা রক্ষা না করে তাহলে গুন্ডা বাহিনী এবং পুলিশের ক্ষমতা নেই রাজ্যের সিপিআইএমের আন্দোলন রুখে দেওয়ার। সন্ত্রাসের বিরুদ্ধে এই আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেওয়ার শপথ গ্রহণ করেছিল পুলিশ কর্মীরা। সে দায়িত্ব যাতে আগামী দিন সঠিকভাবে পালন করতে আইনের কাছে নতজানু হয়, তাদের মধ্যে যাতে শুভ শক্তির উদয় হয়, তার জন্য আজকের এই কর্মসূচি বলে জানান তিনি। আপনারা জেনে অবাক হবেন, প্রাক্তন বিধায়ক
সিপিএম এর নেতা, এই রাজ্যের বিশিষ্ট সাহিত্যিক লেখক নকুল দাস, তার বাড়ির পাশে একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যে ইট পাটকেল মদের বোতল নিয়ে তার বাড়িতে ঢুকে, এই স্কুলে ঢুকে হামলা করেছে। পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে গুন্ডাদের বিরুদ্ধে? কেন নেবে না? তাহলে পুলিশ আছে কেন? পুলিশের কাছে মানুষ কিভাবে বিচার চাইবে? পুলিশের কাছে মানুষ কেন আসবে? পুলিশ তো মানুষকে রক্ষা করার জন্য। এখানে দেখা যাচ্ছে মানুষকে যারা আক্রমণ করছে তাদেরকে রক্ষার দায়িত্বে পুলিশ নিয়োজিত। এই লজ্জা রাখার জায়গা নেই আমাদের। পরে জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে সঙ্গে সাক্ষাৎ করে পুলিশের কাছে বিচার চায় সিপিআইএমের প্রতিনিধি দল। পুলিশ আধিকারিক আশ্বস্ত করেছেন বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। শ্যামদন টিভি। মঙ্গলবার সাত সকালে উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী এলাকায় এক বাড়ির সামনে আপত্তিকর কোনো জিনিস রাখায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার উদয়পুর রাজারবাগ সুকান্ত পল্লী তারুণ পাড়া এলাকার বাসিন্দা শ্যামল তারুণের বাড়ির সামনে আপত্তিকর জিনিস দেখতে পায়। তারপর তিনি আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি দেখান। তারপর এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়। ঘটনা সম্পর্কে শ্যামল তারুণ জানায়, রাজারবাগ সুকান্তপল্লী তারুণ পাড়া এলাকায় দুই অংশের মানুষের মধ্যে কোনোদিন বিবাদ সৃষ্টি হয়নি, কিন্তু এরই মধ্যে দুই অংশের মানুষের মধ্যে সুরসুরি সৃষ্টি করতে মঙ্গলবার সকালে এ ধরনের ঘটনা সংঘটিত করেছে কিছু ষড়যন্ত্রকারী। এদিকে খবর পেয়ে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ। পরে স্থানীয় এলাকাবাসীরা উত্তেজিত হয়ে দাবি জানায়, তারা যারা এই আপত্তিকর ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যাতে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ এলাকাবাসীকে আশ্বস্ত করেছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে, কিন্তু গ্রামবাসীর দাবি, যারা এই ঘটনা সংঘটিত করেছে এলাকার শান্তি সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের যাতে গ্রেপ্তার করে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকে সকালে যখন আমি ভোরবেলা মর্নিং করতে বেরিয়েছি তখন দেখলাম যে আমার গেটের সামনে একটা গৌমাতার কিছু একটা অংশ আমার গেটের সামনে ফেলে রেখেছে। কে বা কারা করেছে এটা তো জানি না। দীর্ঘ এত বছর যাবৎ আমরা এখানে অনেক মুসলিমও আছে এবং হিন্দু ভাইয়েরাও আছে। কোনোদিন তাদের সঙ্গে আমরা কোনো ঝগড়াই করিনি তাদের সঙ্গে, কিন্তু হঠাৎ করে কালকে এত বছর পর এই ঘটনাটা করলো। এটার পেছনে কী কারণ আছে এটা আমি সবার কাছেই তুলে ধরতে চাই। পানীয় জল ও রাস্তা সংস্কারের দাবিতে চাকমাঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। দীর্ঘক্ষণ চলে বিক্ষোভ প্রদর্শন। পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে চাকমাঘাট পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল গ্রামবাসী। ঘটনা মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চাকমাঘাট এলাকায়। এলাকাবাসীর বক্তব্য, সরকার আসে, সরকার বদলায়, প্রতিশ্রুতির ফুলঝুরি। 2018 সালের আগে সরকার পরিবর্তনের প্রাক্কালে বিজেপি দলের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা রাস্তাঘাট সংস্কার করা হবে এবং পানীয় জলের বন্দোবস্ত করা হবে। কিন্তু দীর্ঘ 6 বছর অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। বহুবার পঞ্চায়েতে এবং এলাকার জনপ্রতিনিধিদের অবগত করা হলেও তারা বিষয়টি তেমনভাবে গুরুত্ব দেয়নি, শুধু আশ্বাস দিয়ে চলেছে। রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যার ফলে তাদের দীর্ঘদিন ধরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে পড়ে আহত হয়েছেন, এমনকি অনেকের পা পর্যন্ত ভেঙে গেছে। একজন রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না, কারণ গাড়ি প্রবেশ করতে পারে না রাস্তা দিয়ে। শেষ অবধি কাঁধে করে রোগীকে নিয়ে যেতে হয় হাসপাতালে। এই বিষয়গুলি সম্পর্কে এলাকার জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো কাজ না হওয়ায় মহকুমা শাসককেও জানানো হয়েছিল, কিন্তু রাস্তাটি সংস্কার করার উদ্যোগ কেউই নিচ্ছে না, যার ফলে মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়ে এলাকাবাসী চাকমাঘাট পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। এক নম্বর আমরা কথাটা হয়েছে, আমরা পঞ্চায়েত যা আছে মিটিং সব আমরা আলোচনা করি। এক নম্বরে আমরা রাস্তাটা, 2 নম্বরে আমরা জলটা, ঠিক আছে। 3 নম্বরে আমরা আত্মি বনের, 3 নম্বর আত্মি বনের। আচ্ছা, আত্মি বনের যন্ত্রণা দেয়। রাস্তাটা বাঙ্গার আটতে অসুবিধা হয়, গাড়িগুলো চলতে পারে না। কোন রাস্তাটা?
এটা কোন পঞ্চায়েত? 7 নম্বর পঞ্চায়েত। কতদিন ধরে রাস্তা ভাঙ্গা? রাস্তা ভাঙা যায় অনেক দিন ধরে। তো এই ব্যাপারে পঞ্চায়েতে জানাইছেন? আজকে জানাইছেন আরো বলে জানাইছিল কয়েকবারই জানাইছে, তারা ঠিক করে না। মঙ্গলবার দুপুর 12টা থেকে বিকেল 3:45 পর্যন্ত লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ল তিলোত্তমা শহর আগরতলা। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কোনো ধরনের অগ্রিম সতর্কতা না থাকলেও এদিন 12টা নাগাদ কালো মেঘ ঘনিয়ে প্রবল বৃষ্টি শুরু হয় আগরতলা শহর সহ আশপাশের এলাকায়। সঙ্গে ছিল বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে আগরতলা শহরের ওরিয়েন্ট চৌমুহনী, বেদুরকত্তা চৌমুহনী, শকুন্তলা রোড সহ বিভিন্ন এলাকা। শহরের বিভিন্ন রাস্তায় আটকে পড়ে যাত্রীবাহী অটো, বাস সহ দ্বিচক্রী যান চলাচল। শহরের অলিতে গলিতে পর্যন্ত জমে যায় জল। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে জলের পাম্প দ্বারা শহর থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা যুদ্ধকালীন তৎপরতার সাথে শুরু করা হয়। তবে শহরের বুকে থাকা একাধিক পাম্প সঠিকভাবে কাজ করায় জল দীর্ঘস্থায়ী হয়নি শহরে। কিন্তু এদিন শহরে জল জমে যাওয়ায় মানুষের চরম দুর্ভোগের শিকার হতে হয়। পাশাপাশি ক্ষতির সম্মুখীন হতে হয় আগরতলা শহরের আশপাশে ভ্যান্ডার নিয়ে বসে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীরা। তবে আবহাওয়া সূত্রে খবর আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাই হোক, এদিনের বৃষ্টিতে বাজার, হাট, অফিস, আদালত আটকে পড়ে মানুষ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে বিভিন্ন জায়গায়। ত্রিস্তুর পঞ্চায়েত নির্বাচন নিয়ে প্রদেশ কংগ্রেস প্রস্তুতি নিচ্ছে, কিন্তু রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ নেই। এর জন্য উদ্বিগ্ন দল। আগামী দিনে এর বিরুদ্ধে জনগণকে নিয়ে প্রতিবাদে সামিল হবে কংগ্রেস। মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আয়োজিত বৈঠকে একথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এদিন প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ, জেলা সভাপতি এবং বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ছাড়াও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রাক্তন মন্ত্রী মনিন্দু রিয়াং সহ অন্যান্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও জানান, ত্রিপুরা রাজ্যের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে 90% আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। ভয় ভীতি প্রদর্শন করেও সন্ত্রাস করে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দান করা হয়। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় এবং প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করার দাবি জানান তিনি। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এদিনের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান তিনি। পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয় উঠে আসবে সেগুলিকে আমরা কম্পাইল করে আগামী দিন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক, যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা জানেন যে ইতিমধ্যে নির্বাচন কমিশনার, রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল। আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই। বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় 90% উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে এবং তার পেছনে ছিল অধিকাংশটাই ভয় ভীতি সন্ত্রাস দেখিয়ে। রাজ্যে প্রায় 6000 শূন্যপদ থাকার পরেও রাজ্য সরকার নিয়োগ করার উদ্যোগ গ্রহণ করছে না। শিক্ষক সংকটের কারণে এবারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল আশা অনুরূপ হয়নি। পাশের হার অন্যান্য বছরের তুলনায় কমে গেছে। 2022 সালে টেট উত্তীর্ণ 361 জন চাকরি প্রত্যাশী যুবক যুবতীকে নিয়োগ না করায় মঙ্গলবার শিক্ষা দপ্তরের সামনে জমায়েত হয়ে এমনটাই অভিযোগ তুললেন। তাদের অভিযোগ, 2022 সালে টেট পরীক্ষা দিয়ে 361 জন চাকরি প্রত্যাশী যুবক যুবতী উত্তীর্ণ হয়েছে। বহুবার দপ্তরের অধিকর্তাদের কাছে দাবি জানানো হলেও তারা নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এর মধ্যে রাজ্যের বিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক সংকট চরম আকার ধারণ করেছে। 6000 পদ থাকার পরেও সরকার 361 জনকেও নিয়োগ করছে না।
এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপর। নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো ধরনের হেলদোল না থাকায় তারা শেষ পর্যন্ত আবারও দাবি জানাতে এসেছে। তবে এদিন তারা সাফ জানিয়ে দেয়, যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের নিয়োগের উদ্যোগ গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, কারণ তারা চাকুরি পাবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তায় ভুগছে এবং তাদের নিয়োগ করে শিক্ষক সংকট সমাধান হবে না রাজ্যে। তাই সরকারকে ইতিবাচক ভূমিকা গ্রহণ করার জন্য দাবি করেন তারা। পরে শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে দেখা করে দ্রুত নিয়োগ করার দাবি জানান তারা। এখন দেখার বিষয় কবে নাগাদ তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আমরা 2022 সালে টেট স্টুডেন্ট আসছিলাম সবাই। আমরা 38,000 অলমোস্ট এক্সামটা দিছি, আর তার মধ্যে এটলিস্ট 0.9 or 0.8% আমরা পাস করছি 361 জন। তো ভেরিফিকেশন তো আমরা অনেকবার হয়েছে, তারা আমরা সার্টিফিকেট দিচ্ছে, মার্কশিট দিচ্ছে, বাট এরপরে তারা আর কোনো হেল্পল নেই। দে আর নট গিভিং আস এনি প্রপার রিজনস যে কী হইতেছে। তারা যখন আমরা জিজ্ঞেস করতেছি তারা প্রত্যেকবার আলাদা আলাদা অজুহাত দিতেছে, মানে তারা এক একজনে এক এক কথা বলে। সবাই মিলে একটা কথা বলতে হতে পারছে, আমরা বুঝতাম যে মেবি দিস ইজ দ্য প্রবলেম, বাট তারা খুবই ডিফারেন্ট কথা বলতেছে সববার। বিশালগড়ের নাড়াউড়া এলাকায় এক বাড়িতে থাবা বসালো চোরের দল। বাড়ির মালিককে অনুপস্থিতিতে চোরের দল ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায়। সোমবার রাতে এলাকা বাসিন্দা কৃষ্ণ দেবনাথের বাড়িতে ঘটে চুরির ঘটনা। জানা যায়, কৃষ্ণ দেবনাথ পরিবারের সকলকে নিয়ে সোমবার বিশ্রামগঞ্জ নিকট আত্মীয়ের বাড়িতে যায়। এর সুযোগে চোরের দল কৃষ্ণ দেবনাথের বাড়িতে হানা দেয়। চোরেরা ঘরের দরজা তালা ভেঙে ঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমারি ভেঙে নগদ 12,000 টাকা এবং 1.5 ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার দুপুরে কৃষ্ণ দেবনাথ পরিবারের সকলকে নিয়ে বাড়িতে ফিরে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করে। তারপর খবর দেয় বিশালগড় থানার পুলিশকে। বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। কালকে আমরা এখন নিমন্ত্রণ আসলো ষষ্ঠী গেছিলাম, রাত্র 8:30 বাজবো। তো আজকে সকাল 9:30 সময় আসি, বাড়ির সবাই লয়ে গেছি। বাড়ি খালি ছিল, গেট পিট তালা দিয়েছি। সকালে দরজা খুলে সেটা দেখি দরজা তালা ভাঙা করে সেটা চাই ঘরের ভিতরে কাপড় চুপড় সুগোজে ঘটেছে যা আছে সব যাবতীয় জিনিস লোডে রাখছে। তো গরু স্বর্ণ টাকা পয়সা যা আসলো সব কিছু তালামালা ভাঙি গেছে স্কুল করতে, তাদের ভাঙিয়েছে সব কিছু বাইরে রয়ে গেছে। কত টাকা নিব নিচে? এমনি 12,000 টাকা নিচে ক্যাশ 12,000 টাকা আসলো, আর জিনিস আসলো 1.5 থেকে 2 দিব। পুলিশ আইছে? হ্যাঁ, পুলিশ টুলিশ আয় গেছে, এসে দেখে গেছে, ছবি তুলে লয়ে গেছে। তোমার নাম কি? আমার নাম কৃষ্ণচন্দ্র। তুমি এমনি কি করো? আমি গাড়ি কাজ করি। এই জায়গাটার নাম কি? এটা নাড়াউড়া ধরে প্রভুতির সঙ্গে। কারোর সন্দেহ নেই এই চুরির? সন্দেহ তো এমনি হয়, হয়তো না কেন কেমন কিতা করতাম। থানাতে জানাইছো? না, থানাতে জানাছি না বলতে খুশি। আগরতলা থেকে পাটনা ও দিল্লিতে গাঁজা পাচার করতে গিয়ে আগরতলা সহকারী রেল পুলিশের হাতে আটক যুবক। তার নাম রামু কুমার। সে বিহারের বাসিন্দা। সম্প্রতি আগরতলায় আসে গাঁজা ক্রয় করে পাচার করার জন্য। পুলিশের কাছে আগে থেকে খবর ছিল অভিযুক্ত যুবক রামু সোমবার গাঁজা পাচার করবে। সে মোতাবেক পুলিশ ওত পেতে বসে থাকে আগরতলা রেল স্টেশনে। অভিযুক্ত যুবক আগরতলা পাটনার ট্রেন দিয়ে রওনা হতে সোমবার দুপুরে নাগাদ পৌঁছায় আগরতলা রেল স্টেশনে পার্সেল গেটে। তখন তাকে আটক করে তল্লাশি চালাতে উঠে আসে 18 প্যাকেট শুকনো গাঁজা। এর মধ্যে ছিল 21 কেজি শুকনো গাঁজা। পুলিশ প্রাথমিকভাবে তার কাছ থেকে জানতে পারে গাঁজাগুলি দিল্লি ও বিহার পাচার করার জন্য চেষ্টা করছিল সে। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বিকালবেলা 2:30টার দিকে আমাদের অ্যাকচুয়ালি এই খবরটা আরপিএফের কাছে আছে যে একজন লোক সে ওই আমাদের যে আগরতলা রেল স্টেশনের যে মেইন গেট আছে, মেইন গেট দিয়ে একটা ট্রলি আর একটা ছোট ব্যাগ নিয়ে আসছে আর কি। তো এটাতে সন্দেহজনক যে এটাতে নিশ্চয়ই কোনো নার্কোটিক্স ড্রাগস থাকতে পারে, বিশেষ করে গাঁজা। যখন এরকম খবর আসে, আমরা তো কালকে আগরতলা রেল স্টেশনে সবাই উপস্থিত, কারণ ওই একটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তারপরে আমরা সব যে আমাদের পার্টি আছে সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে। তো তখন প্রায় 3টা বাজে, তখন ওই লোকটা তার ওই ট্রলি এবং একটা ব্যাগ নিয়ে পার্সেল অফিসের দিকে আসছিল। তো ওই সময় একটা আমাদের ট্রেন আছে যেটা আগরতলা টু পাটনা যায়, আগরতলা এনবিটি এক্সপ্রেস গুয়াহাটি হয়ে যায়।
তো ওইটারও টাইম হচ্ছিল। তো যখন আসলো আমাদের সন্দেহ হয় যে ওই হবে। তারপর আমরা প্রিলিমিনারি চেক করে বা তার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওইটার মধ্যে গাঁজা আছে। তো তারপর আমরা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানাই, ওনারাও আসেন। তো এসে আমরা পার্সেল অফিসে এটা মাপযোগ করি এবং দেখা গেল যে এখানে 18টি প্যাকেট আছে। এর ওজন করলে দেখা গেল এখানে 21 কেজির মতো। তারপর আমাদের জিআরপি থানাতে একটা কেস হয় এনডিপিএস মামলায়। তারপর আমরা ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা ওকে আগরতলা পাঠাবো। তো প্রাথমিকভাবে সে বলল যে ওইগুলি সে পাটনা নিয়ে যাবে এবং কিছু দিল্লিতেও নেবে, এরকম বলেছে। তো দেখা যাক এটার সঙ্গে আরও কি থাকতে পারে। আমরা পুলিশ রিমান্ড চেয়েছি মহামান্য আদালতের কাছে, এই আর কি। কদমতলা পুলিশ স্টেশনের অধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ক্ষিতীশ দাস বিচারের জন্য থানার দুয়ারে দুয়ারে ঘুরছে, কিন্তু পুলিশ বিষয়টি চরম গাফিলতি করে চলছে বলে অভিযোগ। জানা যায় বিষ্ণুপুর গ্রামের ক্ষিতীশ বাবুর সাথে কয়েকজন এলাকাবাসীর জমি সংক্রান্ত ব্যাপার নিয়ে ঝামেলা রয়েছে। কয়েকবার থানা পুলিশের সান্নিধ্যে আসলেও এর কোনো সুরাহা হয়নি। এখন ক্ষিতীশ বাবুকে শায়েস্তা করার জন্য নাকি কয়েকজন এলাকাবাসী ক্ষিতীশ বাবুর পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলে এবং অর্থনৈতিক দিক দিয়ে তাকে ক্ষতি করার চেষ্টা চালাচ্ছে কয়েকজন এলাকাবাসী বলে অভিযোগ। যাদের বিরুদ্ধে ক্ষিতীশ বাবু পুকুরে বিষ দেওয়ার অভিযোগ আনলেন তারা এলাকার মান্তুনাথ, মোহিতনাথ, রিঙ্কুনাথ, টিঙ্কুনাথ, ভুবননাথ এবং চিনুনাথ। আমার ফুটকন্ডির মাছ সকালবেলা ঘুমোতে উঠে আসি, অনুমানিক বাড়ি দিয়ে আমি 8টা সাড়ে 8টায় আইছি। আবার ঘরে খাওয়া দাওয়া ঘুমাইতে আসি, রাত্রে বিয়ে দিয়েছি। তখন আজকে সকালে 8টা সাড়ে 8টায় ঘুমোতে উঠে গেলাম আর ফুটকন্ডির গেছি গেলাম মাছ স্বপ্নটা বাবাই। তখন আমি গ্রামের আমাদের পার্টি মেম্বার আসুন তার কাছে গেছি, পঞ্চায়েত মেম্বারের কাছে গেছি, প্রধানের কাছে গেছি, বাবুকে রিপন দাস গীতারানী প্রধান তার কাছে গেছি, আদল দাস জেলা পরিষদের থানা কইছি। তারপরে আমার গ্রামের মহিমুরবি লাবণ্যনাথরে কইছি, মাখননাথরে কইছি, হইয়া আমি বাড়িতে রয়েছি। এরপরে আমি পরবর্তীতে ধর্মনগর কনকর দাদা 2-3 জন আমি কইছি, তারা কে করছেন তারা জানেন। পরে আমি থানাতে আইছি, একটা লিখিত ওইটার কাগজ তার কাছে দিয়েছি। দেওয়ায় ওই সার নাই কেন আমার কাগজটা তারা সিল মারতা নাই, সিল টাকা কাগজটা আমার দিত। তখন আমি বাউন্ড আনতে কারো সিল সার মারতে নাই, সার নাই আমি সার দিয়ে ফাড়েন দিন। আপনার পুকুরে কে বিষ দিছে? দিছেন মান্তুনাথ। আমার সন্দেহমূলক মান্তু আগর একটা জমি সংক্রান্ত ব্যাপার, আমার পিলারিং খুঁটা বেড়া আনিয়া আমার আগেও 15-16 হাজার টাকার ক্ষতি করছে। তখন প্রায় 25-30 হাজার টাকার ফিশারিজ মাছ আছে, মরিয়া সারা ফুটকন্টি সাদা হইতে আছে মাছে। তারারে আমি রাজধানীর উত্তর বাধারঘাট স্থিত শঙ্করাচার্য বিদ্যায়তন দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 7 দিনব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শম্পা চৌধুরী সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এনএসএস শিবিরের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, এনএসএস শিবিরের মূল উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক কাজকর্মের সম্পর্কে অবগত করা এবং এই শিবিরের মাধ্যমে মানুষের সেবা করার মানসিকতা গড়ে তোলা হয় ছাত্র ছাত্রীদের মধ্যে। পাশাপাশি চারিত্রিক দিকও উন্নতি করা হয়। মেয়র বলেন, এই এনএসএস এর শিবিরের মাধ্যমে ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক সচেতনতাও বৃদ্ধি করা হয়। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে এই ধরনের সচেতনতা থাকা অত্যন্ত আবশ্যক বলে জানান মেয়র দীপক মজুমদার। পরে স্কুলে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মেয়র জানান, বৃক্ষরোপণ করার সাথে সাথে পরিচর্যাও করার প্রয়োজন রয়েছে। যে আমাদের মানসিকতা যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে সমাজে আমরা যারা বসবাস করি, আমাদের কিছুটা সামাজিক কর্তব্য বা দায়িত্বকে সামনে রেখে আমাদেরকে তৈরি করতে হবে। এনএসএস এর এই বিশেষ ক্যাম্পে প্রথমেই
এই ছাত্রীদের বিশেষ করে আজকে গল্প বা ছাত্রছাত্রীদের যেখানে ক্যাম্প হয় তাদেরকে মানসিকভাবে প্রথমে তৈরি করা, মানুষের সেবা করার জন্য মানসিকতা তৈরি করা হয় এবং তাদের চারিত্রিক দিক থেকে সমস্ত বিষয় যাতে থাকে এদিকে তাদের সমৃদ্ধ করা হয়। প্রচুর পরিমাণে ব্রাউন সুগার ও একটি নম্বরবিহীন বাইক সহ গ্রেপ্তার দুজন অভিযুক্তকে গ্রেপ্তার করল উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ। জানা যায় সোমবার রাতে নেশা কারবারিরা মেলাঘর থেকে উদয়পুর একটি নম্বরবিহীন বাইক নিয়ে ড্রাগস নিয়ে আসছিল। তখন পুলিশ খবর পেয়ে তাদের উদয়পুর খিলপাড়া বৈষ্ণব বিচর রেলব্রিজ সংলগ্ন এলাকায় আটক করতে সক্ষম হয়। তারপর অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ড্রাগস, 1580 টাকা এবং একটি নম্বরবিহীন বাইক উদ্ধার করে সঙ্গে হিরোইন বিক্রেতা দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে। জানা যায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তের নাম প্রসেনজিৎ দাস ও শাকিল খান। অভিযানটা আজকে সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে মেলাঘরের সাইড থেকে একটা R15 ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে। সেই হিসাবে আমরা আমাদের নাকা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি। সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রয়্যাল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাকা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এরা এদেরকে ডিটেন করে। ডিটেন করার পর এদের কাছ থেকে 43টি হিরোইনের কৌটা, 1580 টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বারবিহীন বাইক, সম্ভবত নতুন বাইক R15 ব্ল্যাক কালারের বাইক আমরা ডিটেন করি। মঙ্গলবার মহিলা কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন প্রতি বছরের মতো এবছরও ফাদার্স ডে উদযাপন করে। ফাদার্স ডে দিনটি সরকারি বন্ধ থাকায় এদিন তারা এই অনুষ্ঠানটি করে মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে। কলেজে কর্মরত সকল প্রফেসর থেকে শুরু করে সাফাই কর্মীদের বাবাকে সংবর্ধনা প্রদান করে প্রাক্তনীরা। অনুষ্ঠানটা হলো প্রতি বছরই জুন মাসের 3য় রবিবারে সবসময় ফাদার্স ডে হয়, মানে পিতৃদিবস বা বাবা দিবস পালিত হয়। যেহেতু ওই দিন ছুটির দিন ছিল এই জন্য আমরা আমাদের কলেজের যতজন মানে বাবা রয়েছে সবাইকে আমরা আজকে অ্যালামনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওদেরকে সম্মান জানাবো একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনে আয়োজিত 3য় ডিভিশন ফুটবল খেলার নামার পূর্বে মঙ্গলবার স্বামী বিবেকানন্দ ক্লাব তাদের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করে। এদিন ক্লাব গৃহে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক কমল দেব, সভাপতি সর্য চক্রবর্তী সহ অন্যান্যরা। ক্লাব সভাপতি সর্য চক্রবর্তী জানায় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন এবছর স্বামী বিবেকানন্দ ক্লাবকে 3য় ডিভিশন ফুটবল খেলার জন্য অনুমোদন দিয়েছে। স্বামী বিবেকানন্দ ক্লাবকে সহায়তা করছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। স্বামী বিবেকানন্দ ক্লাবের খেলোয়াড়রা ভালো খেলবে বলে আশা ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি জানান স্বামী বিবেকানন্দ ক্লাবের কোচ হচ্ছেন ফণী সরকার। চক্রবর্তী মডার্ন ক্লাবের প্রেসিডেন্ট, আশেপাশে ক্লাব এবং সবাই মিলে আমাদের এই ক্লাবকে সহায়তা করছে। আমরা আশা করি ভালো খেলবে আমাদের এবারের দল। শেখেরকোটের ভিতরে যে মতিনগর এলাকা সেখানে ফণী সরকার কোচ এবং সেখানকার খেলোয়াড়রা দীর্ঘদিন ধরে খেলছে, তারাই আমাদের ক্লাবের এবার রিপ্রেজেন্ট করবে। আমি অনুরোধ করব বাপিবাবুকে এই যে সহায়তা করেছেন আমাদের, আপনি কিছু বলবেন, আপনার বক্তব্য অনুষ্ঠান। দল নিয়ে কিরকম আশাবাদী? দল নিয়ে আমরা চ্যাম্পিয়নের দাবিদার না, প্রথমেই বলছি। আমরা চাইছি গ্রামের ছেলেরা খেলুক, আগামী দিনেও সেই লক্ষ্য থাকবে। ভালো খেলা তুলে ধরুক এবং খেলতে খেলতে যদি তারা ভালো পারফরমেন্স করে দল যদি বি ডিভিশনে ওঠে সেটাও স্বাগত। যদি না ওঠে আমাদের কোনো আক্ষেপ থাকবে না, কারণ এবছর আমরা সময় কম পেয়েছি। তবে ফুটবলে এ রাজ্যের ক্লাবগুলো যে ধরনের স্ট্রাকচারে খেলে আমরা এর বাইরে খেলার চেষ্টা করব। আমাদের লক্ষ্য থাকবে এ রাজ্যের ফুটবলকে সহায়তা করার জন্য নতুন প্লেয়ার দেওয়া এবং আগামী দিনে ফুটবলের যে প্রফেশনাল অ্যাপ্রোচ সেটা যাতে আমরা আনতে পারি। এখানে যেভাবে 2 মাসের জন্য ফুটবল খেলে ক্লাবগুলো, আমরা সেই ফুটবল খেলবো না। আমরা চেষ্টা করব অনেক বৃহৎ আকারে এই ফুটবলটা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।